এডুইন্সের এই নতুন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে বিষয়বস্তু হচ্ছে যেটা নিয়ে আমি আজকে পড়াবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ 10ম শ্রেণীর একটা নাটক আছে যার নাম সিরাজদৌল্লা, যার লেখক শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তো নাট্যকার, যিনি নাটক লেখেন তাকে নাট্যকার বলা হয়, আর যিনি প্রবন্ধ লেখেন তাকে প্রাবন্ধিক বলা হয়। গদ্য লেখক, পদ্য, কবিতাকে বলা হয় কবিতাকে লেখকই বলা চলে, বা কবিতাকে কবি বলা হয়, কবিতা যিনি লেখেন। তো এইভাবে আজকে আমি আসছি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটক থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন কোট করেছি, যার আলোচনা এই ক্লাসে থাকবে। তো এখানে দেখাচ্ছে, দেখো আমরা নাটকে কি দেখতে পেয়েছি, একটু শর্টে বিষয়বস্তুটা বলে দিই। নাটকে আমরা দেখতে পাই যে একটা রাজসভা, কারণ দেখো গদ্যের যেভাবে লেখার ধরন, প্রবন্ধের লেখার ধরন, নাটকের লেখার ধরন, প্রত্যেকটা কিন্তু লেখার ধরন কিন্তু আলাদা আলাদা হয়। তো আমরা কিন্তু নাটকে দেখেছি যে কনভারসেশন ওয়াইজ লেখা হচ্ছে, মানে প্রত্যেকের বক্তব্য লেখা হচ্ছে, যে কটা ক্যারেক্টার আছে ওখানে, যে কটা চরিত্র আছে সেই চরিত্রের নাম দিয়ে চরিত্রের বক্তব্য ওরকমভাবে লেখা হয়েছে, কারণ নাটক এভাবেই লেখা হয়ে থাকে স্ক্রিপ্ট আকারে। তো এখানে নাটকের যে বিষয়বস্তু তা হচ্ছে বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লা। বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লা যখন 15 মাস রাজত্বকালীন অবস্থায় ছিলেন, সিংহাসনে ছিলেন, সেই সময় ফরাসি এবং ব্রিটিশদেরকে কলকাতায় বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন। আলীনগরের সন্ধিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে কিন্তু ব্রিটিশরা বিশ্বাসঘাতকতা করে এবং তার নবাবের নিজের রাজদরবারের লোকেরা এবং আত্মীয় পরিজনরাও কিন্তু বিশ্বাসঘাতকতা করেন নবাবের সঙ্গে। বিশ্বাসঘাতকতা করার ফলে নবাবকে ক্রমশই রাজ সিংহাসনচ্যুত করার পরিকল্পনা করে, যেখানে কিন্তু সিরাজ অনেকটা ভেঙে পড়ে এবং বারবার তিনি বাংলাকে বাঁচানোর চেষ্টা করেন। এই ছিল মোটামুটি নাটকের বিষয়বস্তু। এর উপর ভিত্তি করেই নাটকের যে পরপর আমরা যে লাইনগুলো পেয়েছি সেটা আলোচনা করব। ফার্স্ট যেটা আমি আলোচনা করব, একদম প্রথম লাইন, সেটা হচ্ছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। এই উক্তিটি করেছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, কারণ তিনি যখন বাংলার মসনদে ছিলেন, সেই বাংলার মসনদে থাকাকালীন পরিস্থিতিতে মাত্র 15 মাস রাজত্বকালেই তিনি বুঝতে পেরে গিয়েছিলেন কিভাবে তার পিছনে পরিকল্পনা করে ষড়যন্ত্র করা হচ্ছে। তো এই যে পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করা, যার ফলে কিন্তু সিরাজ বারবার বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছিলেন, কারণ তার যে মাসি, নিজের মাসি ঘসেটি বেগম এবং তার রাজ দরবারের যে রাজ পারিষদ বর্গরা, রায়দুর্লভ, জগৎ শেঠ, মির্জাফর, এরা কিন্তু প্রত্যেকেই তার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন কিভাবে তাকে রাজ সিংহাসনচ্যুত করা যায়। তো এই যে পরিকল্পনা, এই যে ষড়যন্ত্র, এবার যখনই নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, তখন কিন্তু নবাব কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি কিভাবে সামাল দেবেন। তাই তিনি আক্ষেপ থেকে বলেছেন যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কারণ বাংলাকে তিনি রক্ষা করতে চান, বাংলাকে তিনি স্বাধীনভাবে নিজের মতন করে রাজ শাসনে শাসন করতে চান। সেখানে ব্রিটিশ শাসকরা, ব্রিটিশদেরকে যেহেতু বাণিজ্য করার অনুমতি তিনি দিয়েছিলেন বাংলায়, ব্রিটিশরা কিন্তু কলকাতায় বাণিজ্য করতে আসার নামে, বাংলায় বাণিজ্য করতে আসার নামে কলকাতাকে দখল করার পরিকল্পনা করছিলেন। আর সেখানে ব্রিটিশের যে প্রতিনিধি ছিল ওয়াটসন, সেই ওয়াটসনকে কিন্তু মুর্শিদাবাদের রাজদরবারে স্থান দিয়েছিলেন নবাব নিজেই। নবাব সিরাজদৌল্লা নিজেই তাকে মসনদে থাকাকালীন রাজদরবারে থাকার স্থান দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই চুক্তিবদ্ধতা অনুযায়ী কোনো কাজ না করে বরং ওয়াটসন কি করছিল না, নবাবের বিরুদ্ধে নানা রকমভাবে ষড়যন্ত্র করছিল। ষড়যন্ত্র করে তার দলে আনছিল নবাবেরই নিজের আত্মীয় পরিজনবর্গকে এবং রাজ পারিষদবর্গকে।
যার ফলে নিজের লোক যখন বিপরীতে চলে যায়, নিজের লোক যখন বিরুদ্ধে চলে যায়, তার পক্ষে কিন্তু তখন সেই পরিস্থিতি সামাল দেওয়া একটু জটিল হয়ে পড়ে। সে জায়গায় দাঁড়িয়েই কিন্তু নবাবের এই উক্তি যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, অর্থাৎ তার নিজের লোকরা তার নিজের সাথে নেই, সে কিভাবে বাংলাকে রক্ষা করবে, কিভাবে বাংলার মান মর্যাদা রক্ষা করবে, কিভাবে বাংলার তহবিল রক্ষা করবে, কিভাবে বাংলার সব কিছু, বাংলার যা যা খনিজ সম্পদ, যা যা কৃষিজ সম্পদ, যা যা আছে বাংলার সম্পদ, কিভাবে তিনি রক্ষা করবেন, এই চিন্তাই তার মাথায় আসছিল। এই জায়গা থেকে নবাব সিরাজদৌল্লার এই উক্তি যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা হলো প্রথম প্রশ্নের আলোচনা। এবার আসছি দ্বিতীয় প্রশ্নের আলোচনায়। দ্বিতীয় প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। এই উক্তিটি কার? এই উক্তিটি সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগমের উক্তি। কার উদ্দেশ্যে? না, নবাব সিরাজদৌল্লার উদ্দেশ্যে। কেন না, বাংলার শেষ নবাব আলীবর্দী খাঁর পরবর্তীকালে যখন সিরাজদৌল্লা রাজসিংহাসনে বসেন, তখন ঘসেটি বেগম চেয়েছিলেন তার পালিত পুত্র শওকত জং যাতে সেই সিংহাসন পান, কিন্তু ঘসেটি বেগমের কোনো নিজস্ব সন্তান ছিল না, সেই কারণে তিনি তার পালিত পুত্র শওকত জংকে লালন পালন করতেন। তো সেই ঘসেটি বেগম চেয়েছিলেন যে তার সেই পালিত পুত্র শওকত জং যাতে সিংহাসনে বসেন, কিন্তু সেটা না হয়ে সিংহাসনে বসেন হচ্ছে ঘসেটি বেগমের বোনের পুত্র, অর্থাৎ নবাব সিরাজদৌল্লা রাজ সিংহাসনে বসেন। তো সেক্ষেত্রে তখন ঘসেটি বেগম অত্যন্ত রেগে যান, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। ক্রুদ্ধ হয়ে গিয়ে তিনি নবাবের বিপক্ষে চলে যান। নবাবের বিপক্ষে গিয়ে সমানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। ষড়যন্ত্র করতে থাকেন কিভাবে নবাবকে সিংহাসনচ্যুত করা যায়, কিভাবে নবাবকে সব জায়গা থেকে পরাজিত করা যায়। এতটাই তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন। এমত অবস্থায় যখন শওকত জংয়ের সঙ্গে ঘসেটি বেগম যখন চাইছে যে শওকত জং মসনদে বসুক, সেই সময় নবাব কিন্তু শওকত জংকে যুদ্ধে পরাজিত করে শওকত জংয়ের প্রাণহানি ঘটান এবং মতিঝিলের যে রাজপ্রাসাদ সেখানে ঘসেটি বেগম থাকতেন, সেই মতিঝিলের রাজপ্রাসাদকে তিনি আক্রমণ করেন এবং পরবর্তীতে তিনি ঘসেটি বেগমকে নিজের রাজপ্রাসাদে এনে নজরবন্দি করে রাখেন। এগুলো প্রত্যেকটিই কিন্তু ঘসেটি বেগমের অত্যন্ত রাগের কারণ হয়ে দাঁড়ায় এবং ক্রমাগতই একের পর এক ঘটনা ঘসেটি বেগমের বিপক্ষে যাওয়ার কারণে ঘসেটি বেগম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। সেই কারণে তিনি বারবার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান এবং পরবর্তীকালে যখন তিনি জানতে পারেন যে নবাবের নিজের লোকেরাই স্বয়ং তার বিরুদ্ধে যাচ্ছে, তার রাজদরবারের লোকেরা তার বিরুদ্ধে যাচ্ছে, তখন ঘসেটি বেগম অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন এবং নবাবকে বলেন এইটি তার পাপের ফল। যেহেতু নবাব তার ছেলে, তার পালিত পুত্র শওকত জংকে হারিয়ে নিজে রাজ দরবার দখল করেন, নিজে রাজ সিংহাসনে বসেন, সেই জায়গা থেকে ঘসেটি বেগমের সেই যে রাগ ছিল, সেই জায়গা থেকে তিনি নবাবের উদ্দেশ্যে অর্থাৎ সিরাজদৌল্লার উদ্দেশ্যে এই উক্তিটি করেন যে ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে দেখো। অর্থাৎ তুমি যে কাজ করেছো, তুমি যে আমাকে পুত্রহারা করেছো, সেই যে পুত্র শোকে মুহ্যমান ঘসেটি বেগম, তার সাথে কিছুটা প্রতিহিংসা পরায়ণ ঘসেটি বেগম, সব মিলিয়ে কিন্তু তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন। সেই জায়গা থেকে তিনি ষড়যন্ত্র করতে থাকেন এবং চান নবাব যাতে পরাজিত হন এবং নবাব যাতে সিংহাসনচ্যুত হন। তাতে যদি নবাবের প্রাণ যায় সেক্ষেত্রেও ঘসেটি বেগমের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আসছি 3 নম্বর প্রশ্নের আলোচনায়। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এই উক্তিটি করেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকের নবাব স্বয়ং সিরাজদৌল্লা। কি বিষয় করেছেন? কিছুটা তিনি আক্ষেপ থেকে এই উক্তিটি করেছেন, কারণ তিনি মাত্র 15 মাস রাজসিংহাসন অধিকার করেছিলেন, রাজসিংহাসনে বসেছিলেন এবং খুব ভালোভাবে বাংলার রাজশাসন চালানোর তিনি চেষ্টা করছিলেন। ইতিমধ্যে তিনি ব্রিটিশদের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হন, যা কিনা আলীনগরের সন্ধি নামে পরিচিত। কিন্তু
যেটা হয়েছিল, তিনি মসনদে থাকাকালীন ভালোই বুঝতে পারছিলেন যে বিভিন্ন রাজা, উজির, আমির, ওমরাহ যারা রাজপারিষদ বর্গ, যেমন মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, মীর মদন মোহনলাল, এরা প্রত্যেকেই কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি তখন যখন বুঝতে পারছিলেন যে ব্রিটিশরা বাংলায় ঢুকে বাণিজ্য করার সাথে সাথে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে, বাংলাকে দখল করার চেষ্টা করছে, সেই বাংলার মান মর্যাদাকে বাঁচানোর জন্য তিনি অত্যন্ত আকুল হয়ে পড়েন। তো সেই আকুলতা থেকেই কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন যে এই দুর্দিনের সময়, অর্থাৎ যেখানে ব্রিটিশরা এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে, তা তিনি কি করে জানলেন? না, ব্রিটিশ অধিপতি ওয়াটসের পত্র থেকে তিনি পরিষ্কারভাবে বুঝতে পারছিলেন যে ব্রিটিশদের মনে কি চলছে। ব্রিটিশরা সবসময় চাইছে বাংলাকে দখল করতে, বাংলাকে অধিকার করতে, যা কিন্তু কোনোটি করা উচিত নয়, বা যেই জায়গা থেকে সিরাজদৌল্লাকে নিজের বাংলাকে রক্ষা করতে হবে, সেই চেষ্টা থেকে, সেই আকুলতা থেকে তিনি এই উক্তিটি করেছেন। তিনি চেয়েছেন সেই সময় যেন হিন্দু মুসলিম প্রত্যেকেই যেন একে অপরের সঙ্গে থাকে, তারা যেন একসাথে একত্রিত হয়ে সিরাজের সঙ্গে থাকে এবং বাংলাকে রক্ষার জন্য থাকে। তাই তিনি সিপাহশালা থেকে প্রত্যেককে তিনি অনুরোধ জানিয়েছিলেন একসঙ্গে থাকার জন্য। তাই তিনি বলেছেন এই দুর্দিনে যেন তারা সিরাজকে ত্যাগ না করে। অর্থাৎ যেহেতু ষড়যন্ত্রকারীরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে চলে যাচ্ছিল, বেশিরভাগ পক্ষটাই ওইদিকে চলে যাচ্ছিল, নবাব এখানে একা পড়ে যাচ্ছিল তার বাংলাকে রক্ষা করার জন্য। তো তাই তিনি অনুরোধ জানিয়েছেন রাজপারিষদ বর্গদের কাছে যে তারা যেন তার হাত না ছাড়েন, তাকে যেন একা না করে দেন, তাকে যেন ত্যাগ না করে দেন, বাংলার এই দুর্দিনে তারা যেন তাকে সহায়তা করেন। এটি ছিল নবাবের বলার উদ্দেশ্য। এবার আসছি 4 নম্বর এবং শেষ প্রশ্নের আলোচনায়। মুন্সিজি এই পত্রের মর্মে সভাসদদের বুঝিয়ে দিন, এই কথাটি বলেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকের উক্তিটি করেছেন স্বয়ং নবাব সিরাজদৌল্লা। সিরাজদৌল্লার সঙ্গে যখন ব্রিটিশদের আলীনগরের চুক্তি হয়, তখন তার পরিবর্তে ব্রিটিশদের অধিপতি হিসাবে কিন্তু ব্রিটিশদের প্রতিনিধি হিসাবে কিন্তু বাংলায় থেকে যান ওয়াটস। তো ওয়াটসকে অ্যাডমিরাল ওয়াটসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে একটি পত্র প্রেরণ করেন, যেই পত্রে পরিষ্কারভাবে লেখা ছিল যে ব্রিটিশরা কিন্তু বাংলায় আগুন জ্বালাতে চাইছে, অর্থাৎ বাংলাকে দখল করতে চাইছে। এই পত্র কিন্তু হঠাৎ করে সভাসদ বর্গদের সামনেই সিরাজ ধরে ফেলেন এবং সেই পত্র তিনি পাঠ করেন। সেই পত্র পাঠের মাধ্যম দিয়ে পরিষ্কারভাবে জানতে পারা যায় যে আলীনগরের সন্ধি ব্রিটিশদের সঙ্গে নবাব করেছিলেন, সেই সন্ধি কিন্তু তিনি রক্ষা করছেন না। সেই সন্ধির কারণেই কিন্তু ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসকে সিরাজদৌল্লা তার রাজদরবারে স্থান দিয়েছিলেন, কিন্তু সেখান তিনি এসব কিছু না করে উল্টে ওয়াটসকে পত্র প্রেরণ করছে যত জলদি সম্ভব, যত শীঘ্রই সম্ভব যেন আরও বেশি সৈন্য প্রেরণ করছেন তিনি, এবং ওয়াটসন জাহাজে করে আসছেন কি না বাংলা দখল করতে, বাংলায় আগুন জ্বালাতে আসছে, যা কিনা সিরাজদৌল্লার মোটে পছন্দ হয়নি এবং সিরাজদৌল্লা চায়নি যে বাংলার কোনো ক্ষতি হোক। তিনি বাংলাকে সবসময় রক্ষা করতেই চেয়েছিলেন। আরও বেশি পত্রের মারফত তিনি যেটা জানতে পারেন যে এই ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশদের আনুগত্য স্বীকার করেছেন কারা, না তারই পারিষদবর্গ মীর জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ, মীর মদন মোহনলাল প্রমুখ ব্যক্তিবর্গরা, যাদেরকে কিনা তিনি নিজের লোক ভাবতেন এবং তার সঙ্গে তার আত্মীয় স্বজনরাও কিন্তু যোগদান দিয়েছেন। তো এই মতাবস্থায় এই যে পত্রের মর্ম, এই পত্র থেকেই কিন্তু সিরাজদৌল্লা ব্রিটিশদের মনোভাব জানতে পারে যে ইংরেজরা কিভাবে সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে বাংলায় প্রবেশ করার চেষ্টা করছে এবং বাংলাকে দখল করার চেষ্টা করছে। স্বাধীন বাংলাকে নিজেরা দখল করে পরাধীনতার পরিপ্রেক্ষিতে আনার চেষ্টা করছে, যেখানে বাংলাকে ব্রিটিশ শাসনের পরাধীনতায় থাকতে হয়। এই ছিল আজকের সিরাজদৌল্লা নাটক থেকে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। এরপরেও যদি তোমাদের এই নাটক থেকে আরও কিছু প্রশ্ন জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি নেক্সট কোনো ক্লাসে বাকি প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দেবো, তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার করে দেবো।
তাহলে আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি। তার আগে যেটা তোমরা করবে, এডুইন্সের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। এছাড়াও এডুইন্সের যে ফেসবুক পেজটা রয়েছে তা তোমরা লাইক, ফলো এবং শেয়ার করে দাও। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.